দেখ, শিক্ষামন্ত্রী আসলে কি বলবো, শিক্ষামন্ত্রী আমাদের মতোই কেমিস্ট্রি থেকে বিএসসি কমপ্লিট করেন, এরপর এমবিএ করেন নিউ ইয়র্কে। আম, পরে তিনি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ মালয়েশিয়া থেকে পিএইচডিও করেন। সো তার টেকনিক্যাল এবং ভোকেশনাল এডুকেশনের উপর পেপারও আছে, এবং সেই পেপার আমার জানার মধ্যে 5টা সাইটেশন পাইছে। সো তিনি যথেষ্ট বিজ্ঞ মানুষ, আর তাকে নিয়ে কথা বলাও বেশ কমপ্লিকেটেড, এবং বাংলাদেশের আসলে শিক্ষামন্ত্রী যারা ছিলেন আগেও তারাও বেশ শিক্ষিতই ছিলেন। তো তার ইন্টারেস্টিং বিষয় থেকে তিনি বইও লিখেছিলেন। হ্যাঁ, তো 2022 সালে তিনি কয়েকটা বই পাবলিশ করেন। বইগুলোর নাম বলি, একটা ছিল প্রেসিডেন্ট জিয়া, হ্যাঁ, আরেকটা ছিল জিয়ার রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, সৈনিক জিয়া, এবং আরেকটা ছিল হলো গিয়ে জিয়ার গুরুত্বপূর্ণ ভাষণ। তো এর আগেও তিনি আরও কিছু বই লিখছিলেন, প্রেসিডেন্ট জিয়া নিয়েও আরেকটা বই ছিল। সো ইম্পর্টেন্ট এটা না, উনি আসলে মানে এডুকেশন সিস্টেমেও কাজ করছেন। 1984 থেকে 1985 সালে তিনি ম্যানহাটন কমিউনিটি কলেজে অ্যাডজান্ট লেকচারার ছিলেন। সো তার শিক্ষা দীক্ষা নিয়ে আসলে প্রশ্ন করার জায়গা কম, কিন্তু এটাও আসলে খুবই ক্লিয়ার যে তিনি আসলেই ধরেন অনেক দিন ধরে বিএনপির সাথে যুক্ত, এবং বিএনপির ফিলিংসের সাথে কানেক্টেড। এবং এর আগের বার তিনি যখন মন্ত্রণালয়ে ছিলেন তখন আসলে উনি বেশ নকল প্রতিরোধ নিয়ে বেশ সচেতন ছিলেন। তো কিন্তু এবারও তিনি মন্ত্রী হওয়ার পর নকল প্রতিরোধ নিয়ে আরও বেশি ফোকাস হয়ে আছেন। আম, এর আগের বারে তার উদ্যোগটা বেশ কাজে লেগেছিল, এবং তিনি একটা বইও লিখছিলেন নকল প্রতিরোধ নাম দিয়ে। সো এখনও তিনি আসলে নকল প্রতিরোধে বিভিন্ন উদ্যোগ, যেমন সিসি ক্যামেরা লাগানোর কথা বলতেছেন, এগুলো নিয়ে ব্যস্ত আছেন। এবং আমি এই জায়গায় পুরো একমত যে নকল প্রতিরোধ হওয়া দরকার। কিন্তু এখন একটা প্রশ্ন আসতেছে যে একটা মানুষ নকল কেন করতেছে? একজন শিক্ষার্থী যে ধরেন সারা বছর অনেক বছর ধরে পড়ালেখা করে আসে, সে তার জীবনে গুরুত্বপূর্ণ একটা পরীক্ষায় যদি নকল করে, সে কিন্তু তার পুরো কেরিয়ারটাকে রিস্কে ফেলতেছে। তো এই রিস্কটা কেন নিচ্ছে? তার মধ্যে কি তাহলে আসলে ওই কনফিডেন্সটা আমরা বিল্ড আপ করতে পারি নাই এডুকেশনের থ্রুতে, যে সে নিজেকে পরীক্ষার প্রস্তুত মনে করবে, অথবা মানে কোনো একটা ঘাটতি আছে আর কি, যে কারণে আসলে মানে মানুষ নকল করতে আগ্রহী হচ্ছে। এখন কেন এই নকলটা হচ্ছে এটা নিয়ে উনিও কথা বলছেন হালকা পাতলা, কিন্তু আমার কাছে মনে হয় যে উনি আসলে অনেক বেশি যেভাবে পরীক্ষায় নকল প্রতিরোধ নিয়ে কথাবার্তা বলছেন, ওইরকম যদি উনি আসলে একটু মানে পড়ালেখা কেমন হচ্ছে সেটাই মনোনিবেশ করতে, সেটা একটু ভালো হইতো। হ্যাঁ, তার পরীক্ষা কেন্দ্রিক অ্যাপ্রোচে দুইটা সমস্যা আছে। প্রথম সমস্যা হলো যে তিনি যেটা আসলে করতেছেন সেটার কারণে আম, মনে হচ্ছে যে পরীক্ষার উদ্দেশ্যই হলো মানে পড়ালেখার উদ্দেশ্য হচ্ছে পরীক্ষায় পাশ করা। তো আপনি পড়ালেখা করতেছেন, আপনি একটা জিনিস পড়তেছেন, পরে আপনি ওই জ্ঞানটা পরীক্ষার হলে গিয়ে ঝাড়বেন, খাতায় লিখে দিবেন, শেষ। এটাই আসলে পড়ালেখার পারপাস মনে হচ্ছে। কিন্তু পড়ালেখা তো আসলে পারপাসটা শুধুমাত্র আপনার পরীক্ষায় পাশ করা না, ইটস মোর অ্যাবাউট যে আপনার মানসিকতা, দক্ষতা, মানবিকতা, এই জিনিসগুলো বিল্ড আপ করা। তো এই জিনিসগুলো যখন আপনি পরীক্ষা কেন্দ্রিক নেগেটিভ ক্রিয়েট করেন, ওই নেগেটিভটা ওইটাকে ঢাকে দেয়। আর সেকেন্ড যে সমস্যাটা হচ্ছে, উনি তো এখন মানে রাস্তাঘাটে হাঁটে বেড়াচ্ছেন, হাঁটে হাঁটে মানুষ জিজ্ঞেস করে বেড়াচ্ছেন যে পড়তেছো নাকি, নকল তো করতে পারবে না, এই সেই। সো এইরকম যখন আপনি বারবার একটা জিনিস বলতে থাকেন যে হ্যাঁ পরীক্ষা তো খুবই প্যারাদায়ক হবে, এই সেই, এটা কিন্তু বাচ্চাদেরকে এক ধরনের ট্রমা দেয়। স্পেশালি আপনি যখন দেখবেন যে উনি পিচ্ছি পিচ্ছি বাচ্চাদের সাথে আপনার কথাবার্তা বলতেছে, এবং বলতে বলতে উনি এইভাবেই বলতেছেন যে আম, পড়ালেখা করতে হবে, পরীক্ষায় এই হইতে হবে, সেই হইতে হবে। ভাই, পড়ালেখার মধ্যে আনন্দটাকে কেন মারতেছ? সরি ভাই, না আঙ্কেল হবে, আমি পড়াশোনায় বড়। তো আঙ্কেল, পড়ালেখার মধ্যে এভাবে মাইরেন না আনন্দটাকে। মানে পড়ালেখা অলরেডি মানুষের আমাদের সবার মধ্যে পরীক্ষা নিয়ে অনেক ভীতি কাজ করে, এর মধ্যে আপনি যদি এরকম মানে এই করতে পারবেন সেটা, আমি বুঝতেছি নকল করা খারাপের, নকল করা এভরিথিং, বাট আপনি পড়ালেখার ফান পার্টটাকে বা এনজয়েবল পার্টটাকে কেন তুলে আনতেছেন না? আপনি তো শিক্ষামন্ত্রী হয়ে সবার মধ্যে একটা ট্রমা ছড়াই দিচ্ছেন যে শেষ, এইবার তো খবর আছে। এবং এটা আমি প্রচুর ভিডিও দেখতেছি অনলাইনে যে এইবার তো খবর আছে, এই সেই। মানে ভয়ঙ্কর, লিটারালি আমি যদি স্টুডেন্ট থাকতাম আমার নিজের ভয়ে গা কাঁপতো। ভিডিও, আমার বিয়ের অবস্থা দেখে গায়ে কাঁপতেছে। তো উনার উদ্দেশ্য কিন্তু মহৎ, সেটা কিন্তু ডাউট নাই। কিন্তু আপনি একটা জেনারেশনকে এইভাবে, যারা অলরেডি ধরেন আমরা শুনে থাকি যে পড়ালেখা থেকে দূরে, ডিভাইস এডিক্টেড হয়ে যাচ্ছে, পড়ালেখা থেকে মনোনিবেশ কম, সেই জেনারেশনকে আবার ভয় দেখাচ্ছেন, দেখায় তাদেরকে আরো দূরে সরাই দিচ্ছেন। এরপর আপনি কি করতেছেন? আপনি শিক্ষাকে আধুনিক করা বিষয়ে কথা বলতেছেন কি, অনলাইন ক্লাস করার মাধ্যমে শিক্ষা আধুনিক হবে, এবং এটা নিয়ে আপনি অনেক মতামত নিচ্ছেন। আপনি নিজেই বলছেন যে আপনি 700-800 জন প্রধান শিক্ষক, শিক্ষার্থী, তারপর অভিভাবক এবং মন্ত্রণালয়ের সাথে কথাবার্তা বলে আপনি বুঝছেন যে তারা কেউই রাজি না।
এখন কিন্তু এটা তো আপনার কাছে মনে হচ্ছে আধুনিকায়নের জন্য এটা দরকার, এটা করতে হবে। এখন ভাই, আধুনিকায়ন মানে কি শুধুমাত্র অনলাইনে ক্লাস করা? মানে আপনি জুমে ক্লাস করলে, মিটে ক্লাস করলে আপনি আধুনিক হয়ে যাবেন, স্টুডেন্টরা পড়ালেখা আধুনিক হয়ে যাবে? আপনি শিক্ষকদেরকে, আমাদের বাংলাদেশ শিক্ষকদেরকে একটা বেসিক ট্রেনিং দেওয়া হয়েছিল কোনো এককালে ডিজিটাল লিটারেসির উপর। ওই ট্রেনিং দিয়ে এখন বিভিন্ন জিনিস ডিজিটাল করা হচ্ছে এবং আশা করা হচ্ছে যে ওনারা ওইটা মেনে নেবেন, করে নেবেন। কিন্তু আমাদের যে ইকুইপমেন্ট বা যে স্কিল বা যে ক্যাপাসিটি থাকা দরকার, সেই ক্যাপাসিটি কি আসছে কিনা সেটা একটা বিশাল প্রশ্নের বিষয়। কারণ প্রযুক্তি যে হারে আগাচ্ছে, আমাদের শিক্ষা ব্যবস্থা কি ওই হার মানিয়ে নিতে পারতেছে কিনা? হ্যাঁ, আপনি বলবেন হ্যাঁ আমরা তো আসলে ভবন নির্মাণ করতেছি, প্রজেক্টর লাগাচ্ছি, তারপর আপনার ল্যাপটপ দিছি প্রত্যেক স্কুলে একটা করে, গত সরকার দিছে, আমরাও এরকম চিন্তা করতেছি। ভাই, প্রজেক্টর অন হয় না বহুদিন, ল্যাপটপে ধুলা পড়ে শুধুমাত্র যখন আপনারা পরিদর্শনে যান, আপনার ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শনে যান, তখন গিয়ে দেখা যায় যে সেইগুলো আসলে চলে বা চালানো হয় আর কি, যেগুলো টিচার উনি চালাইতে পারেন ওনাকে দিয়ে এটা চালানো হয় যে হ্যাঁ আমরা তো আসলে অনেককে। কিন্তু বাংলাদেশে আসলে কতজন মানুষের সামর্থ্য আছে অনলাইনে ক্লাস করার? বিদেশের মতো জায়গায়, যেখানে আপনি বিদেশে থাকতে আপনি ভালো করেই জানেন যে এখানে -30 -40 ডিগ্রি টেম্পারেচারে বলেন বা অনেক গরমের মধ্যে বলেন ক্লাস নিয়মিত হয় এবং স্কুলগুলো ইকুইপড ওই ক্লাসগুলো করার জন্য, করানোর জন্য। আপনি আসলে ভবন নির্মাণ বা এই স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট ছাড়া টিচার ডেভেলপমেন্ট, স্টুডেন্ট ক্যাপাসিটি ডেভেলপমেন্ট, প্যারেন্টদেরকে টেকনোলজিক্যাল সাপোর্ট দেওয়া, এইগুলো জায়গায় কতটুকু কাজ করছেন, কি করতেছেন? এখন থাক, এখন আসি থার্ড যে পয়েন্টটা, যে কোচিং বাণিজ্য নিয়ে উনি অনেক কথা বলতেছেন। এবং দেখেন, বাংলাদেশে কোচিং বাণিজ্য কিন্তু হালকা পাতলা বাণিজ্য না, এটা বেশ স্ট্রং। উদ্ভাস আর রেটিনার আপনি একদিন অফিস পরিদর্শনে যান, গেলে বুঝতে পারবেন যে কি পরিমাণ টাকা আসলে এখানে লেনদেন হয়। এবং সরকারি স্কুলের বাচ্চারা বা ধরেন যারা বিভিন্ন আন্ডার প্রিভিলেজড কমিউনিটি স্কুলেতে পড়ালেখা করতেছে, তারা তো কোচিংয়ে যাই। দেখা যায় যারা 7-8 হাজার টাকা দিয়ে, অনেক টাকা দিয়ে পড়ালেখা করতেছে, তারাও কোচিংয়ে যাচ্ছে। তো আমাদের শিক্ষার্থীরা আসলে, সব শিক্ষার্থী গণহারে কোচিংয়ে কেন যাচ্ছে? হ্যাঁ, তাহলে কি ক্লাসরুমের পড়ালেখা যেটা হচ্ছে এটা কি স্যাটিসফ্যাক্টরি না? ইভেন ইনস্টিটিউশনাল প্রাইডের আন্ডারে লুকা থাকা স্কুলগুলোর ক্ষেত্রেও কি তাহলে আপনার স্যাটিসফ্যাক্টরি এডুকেশন ক্লাসরুমে আসতেছে না এবং এটা ইন্টেনশনালি আসতেছে না? সো এইটা নিয়ে আসলে আমরা কি চিন্তা করতেছি? আপনি র্যান্ডমলি বলতে পারেন না যে কোচিং বন্ধ করে দিব, কোচিংকে নিয়মের আন্ডারে আনবো। এখানে আরও অনেক কোশ্চেন আছে যে কোচিংয়ে বাচ্চারা কেন যায়, পরীক্ষায় স্টুডেন্টরা কেন নকল করে, এই প্রশ্নগুলোকে ব্যাকট্র্যাক করেন। এবং আমি আসলে আপনাকে অ্যাডভাইস দেওয়ার মতো লেভেলে নাই। হ্যাঁ, আমি আসলে ধরেন আপনার যে শিক্ষাগত যোগ্যতা, আপনার যে এক্সপিরিয়েন্স, সেই অনুযায়ী আমার কিছুই নেই। বাট আমি যদি আপনার জায়গায় হইতাম, কারণ ছোটবেলা অনেক সময় লিখতাম না রচনা যে আমি যদি শিক্ষামন্ত্রী হইতাম, তো সেরকমই বলে আমি যদি আপনার জায়গায় হইতাম তাহলে আমি পরীক্ষার দিনে স্কুল দিতে চাইতাম না। আমি চাইতাম র্যান্ডম একটা দিনে গিয়ে দেখতাম যে ওই স্কুলে একটা র্যান্ডম ক্লাসরুমে ঢুকে দেখতাম যে আসলে শিক্ষার্থীদের খাতায় কি লেখা, টিচার বোর্ডে কি লিখতেছেন, টিচার ক্লাসে কি গল্প বলতেছেন। তারপর প্রধান শিক্ষকের সাথে কথাবার্তা বলতাম এবং স্কুল থেকে বাইর হওয়ার আগে অবশ্যই আমি একটা কাজ করতাম, সেটা হলো আমি স্কুলে যে দপ্তরি আছে তার সাথে আলাদা একটা হয়তো কোনো একটা জায়গায় বসে, টঙে বসে এক কাপ চা খাইতাম। জাস্ট একান্তে চা খাওয়া, এবং তারই জিজ্ঞেস করতাম যে তুমি যদি আমার জায়গায় হইতে বা আপনি যদি আমার জায়গায় হইতেন আসলে কি পরিবর্তন আনতেন স্কুলের। বিশ্বাস করেন আমি জানি না তারেক রহমানের মেয়ের নাম জানলে শিক্ষার্থীদের কি লাভ হবে আর এই ইনফরমেশন আমাদের জন্য আসলে কতটা জরুরি, যে কতজন জানে। কিন্তু স্কুলে থাকা ওই দপ্তরের অভিজ্ঞতা আপনাকে আমাকে অনেক কিছু শেখাতে সাহায্য করবে। কারণ সত্যি কথা আসলে কি, যে তারেক রহমানের মেয়ের নাম শিক্ষার্থীরা জানে না কি না, আমি জানি না আসলে জাইমা রহমানের নাম কেন জানা দরকার এবং কেন একটা শিক্ষার্থী এই স্বপ্ন দেখতে পারবে না যে সে প্রধানমন্ত্রী হইতে পারবে। তাকে দেখতে হবে এই স্বপ্ন যে সে জাইমা রহমানের সাথে রাজনীতি করতে পারবে। তাহলে আমরা আসলে গণতন্ত্র চর্চা করতেছি না বংশতন্ত্র চর্চা করতেছি আমি বুঝতেছি না। কিন্তু আমি এটা জানি যে উনার জিয়া পরিবারের সাথে অনেক সেন্ট্রাল আবেগ আছে, অনেক সেন্ট্রালাইজ আবেগ আছে। সেই আবেগটাকে উনি বইয়ের মাধ্যমে প্রকাশ করছেন, হয়তো এটা কথায় মাঝে মধ্যে উঠে চলে আসে, এটা মানে হয়। তো তবে শেষ কথা খুব সহজ, সব কিছুর শুরু হয়, পড়ালেখা সব কিছু শুরু হয় ক্লাসরুমে। আপনি যদি ক্লাসরুমটা না বুঝেন তাহলে যত নীতিমালা বানান, যত কড়াকড়ি করেন, ফল ভালো আসবে না।
কারণ আপনি তো সারা বছরে গাছের যত্ন নেন নাই। আপনি কি করছেন? আপনি শুধুমাত্র ফল হওয়ার সময় দাঁড়ায় দারোয়ান রাখছেন আর আপনি নিজে দাঁড়ায় গেছেন যে ফল যেন কেউ চুরি না করে। কারণ ফল না হইলে ফল চুরি করবে কে? আর কি বা লাভ হবে? সো আশা করি আপনি সামনে অনেক ভালো পদক্ষেপ নিবেন, কিন্তু ফোকাসটা হয়তো বা আরেকটু গুছানো দরকার। আপনার যে অভিজ্ঞতা, জ্ঞান আছে সেগুলো কাজে লাগবে। বাট আশা করি আপনি ওই জায়গাটায় একটু মনোনিবেশ করবেন যে আপনি বাংলাদেশের একজন শিক্ষামন্ত্রী, আপনার কাছ থেকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা দাঁড়া করার স্বপ্ন দেখে আপনি একটা দলকেন্দ্রিক ব্যক্তি হওয়ার বাইরেও নিজের পরিচয় ক্রিয়েট করার জায়গা আছে। তো ধন্যবাদ, ছোট মুখে অনেক বড় কথা বলে দিলাম, এটাই।